কি বলবো, গরুর মতো কথা বলে। আর এদেশে সমস্ত লোকজন জুড়ানো হয়েছে কোত্থেকে জানেন? আপনারা আবার রাগ করেন না। ওই আমেরিকা থেকে, লন্ডন থেকে যারা নাগরিকত্ব নিছে, বিদেশি নাগরিক, এদেরকে আমি বলি কালো রবার্ট ক্লাইভ। আজকে আমি দেখলাম ইউনূস সাহেবের চতুর্দিকে 20 জনের মতো লোক আছে যারা সবচেয়ে পাওয়ারফুল, তারা সবাই হলো 11 জন হলো মার্কিন নাগরিক। বিদেশি নাগরিকেরা আমার দেশের সংবিধান লিখবে। আর আগের সংবিধানটা আজকে প্রত্যেক দিন আমি দেখতেছি সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবে। 72-এর সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবে, যে 72-এর সংবিধানটা মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের আখরে লেখা যে সংবিধান, সেই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবে। আরে বাপের বেটা, হ্যাঁ, কেসকিবন্দির ভূতের নাম সুলতান কা, আমি কথাটা সত্য বলে আজকেও বললাম। কে বাংলাদেশের আলী রিয়াজ? তাইতো দেখি নিয়ে আসো, আইসো বাপের বেটারা বাংলাদেশের নেতৃত্ব করবার লাগে। বাপের বেটা হইলে বিদেশি নাগরিকত্ব ছেড়ে দেয়, বুটাবুটি করে 2,500 মেম্বারের ভোট পায়, দেখাও কয়টা ভোট পাও। বাপ দাদার নাম নাই, চাঁদ মরণের তুমি সংবিধান শুনে আর ওই সংস্কারের নামে তুমি এখানে ওই 5 স্টার 7 স্টার হোটেলের নাস্তা খাও। এটা আমাদের নেতা সালাউদ্দিন আহমদ বলছে, মিটিং এর চেয়ে সবচেয়ে বড় লোভ হইল নাস্তা খাওয়া, লাঞ্চ খাওয়া, রাত্রের বেলা ডিনার খাওয়া। সংস্কার, বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলায় দিবা। আগে ভোটে আসো, আগে মানুষকে বলো ভোটে আসবে। মানুষ যাকে ভোট দিবে, মেজরিটি পার্টি পার্লামেন্টে যাবে, তারা দায়িত্ব পালন করবে। অন্যদেরকে নিয়ে সবাই সম্মিলিত ভাবে এই দেশের আইন সংস্কার করবে, এবং সেটা 2/3 মেজরিটি লাগবে। আইনের বাইরে গেলে হবে না। আপনি বেআইনি গেলে কিন্তু আমিও বেআইনি যাইতে পারি, শক্তি হলে আমিও বেআইনি যাব। আপনি আইনের পথে চলবেন, আমি আইনের পথে চলবো। 2/3 মেজরিটি লাগবে সংবিধানের গায়ে যারা হাঁটতে চান, একটু চিন্তা ভাবনা করে দিবেন। ইলেকশনে 2/3 মেজরিটি কিন্তু পাইতে হবে। তা না হইলে যারা সংবিধান পরিবর্তন করবেন, সংবিধানে কিন্তু লেখা আছে সংবিধান বেআইনি ভাবে পরিবর্তন করলে কি ধরনের জামাই আদর আপনারা পাইবেন। মনে রাখবেন, সংবিধান পরিবর্তন করলে 2/3 মেজরিটি পাস করার জোরে যদি করতে চান না, আমরা জোর করে সংবিধান করব। জোর কিন্তু আমাদেরও আছে, জোর কিন্তু আমাদের আছে, এবং সেই জোরটা হলো জনতার জোর। এটা দেখাবো একদিন। বাংলাদেশের মানুষ একদিন দেখবে সত্যের জোর কত। বাংলাদেশের মানুষ একদিন দেখবে মুক্তিযুদ্ধের জোর কত। আমি বললাম কতটা। যারা মুক্তিযুদ্ধকে এখন মনে করেন যে মুক্তিযুদ্ধ রাতের গভীরে অন্ধকারে তলায় গেছে, না না, মুক্তিযুদ্ধ তলায় যাবে না। মুক্তিযুদ্ধ হলো সত্য, এবং সত্য কিন্তু প্রতিষ্ঠিত হবেই। এটা আল্লাহ বহুবার কোরআন শরীফে বলছে, সত্য এবং ন্যায়ের পক্ষে যারা থাকে এরা কোনোদিন পরাজিত হবে না। তাই আজকের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, একটা ইলেকশন, জাতীয় সংসদ ইলেকশন, মেজরিটি ভোট যারা পাবে, মেজরিটি সিট যারা পাবে, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে ট্রেনটাকে লাইনে তুলে দেওয়া। তারপরে বিভিন্ন জায়গায় থামবে, থামুক। 2বার 3বার ফেয়ার ইলেকশন হইলে পরে দেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার কথা হলো এটা। আর বাংলাদেশ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের পথে দেশ চলতে হবে, মুক্তিযুদ্ধের আদর্শে দেশ চলতে হবে। মনে মনে যারা জানেন, যাদের বাপ দাদাদের পট গাছে তুললাম মুক্তিযুদ্ধরা মাইরে ফেলছিল, মনে কষ্ট আছে, এই কষ্টটা লুকায় রাখে হইলো মুক্তিযুদ্ধরা স্বীকার করে। ওই গলা টান দিয়া না, আমরাও মুক্তিযুদ্ধতে গেছিলাম, যাওয়ার পরে গিয়া দেখলাম ইন্ডিয়া আবার মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা আবার মনে করলাম এই মুক্তিযুদ্ধ গেলে আবার ইন্ডিয়া আধিপত্য বিস্তার করবে। গলা টান দিয়া কথা কন, হ্যাঁ, সুরের মার বড় গলা, বড় বড় কথা বলেন না। পরিষ্কার স্বীকার করতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা বাঙালিরা
পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষ বাঙালি জাতি সত্তায় উদ্ভূত হয়ে আমরা যুদ্ধ করছি মানুষের মুক্তির জন্য। সেই যুদ্ধে আমাদের প্রথম বন্ধু হয়ে যোগ দিছে ইন্ডিয়া। নিশ্চয়ই তার স্বার্থ আছে, কার স্বার্থ নাই? আমি রসগোল্লা কিনতে গেছি আমার কিশোরগঞ্জের দোকানে, আমি রসগোল্লা কিনতে গেছি। এই কত করে রসগোল্লা? 200 টাকা কেজি। আমি এই রসগোল্লা খাই পেট ভরছি, আর 200 টাকা কেজি রসগোল্লা বেচে দোকানদার 20 টাকা লাভ করছে। তাহলে ব্যবসা হবে কেমনে? আমি আমার যুদ্ধ করছি, আমি আমার দেশ স্বাধীন করছি। ইন্ডিয়া আমার দেশের স্বাধীনতা যুদ্ধে আমাকে সাহায্য করিয়া তার 5,000 লোক শহীদ হইয়া, 5,000 সেনাবাহিনীর 5,000 লোক শহীদ হইয়া আমাদেরকে লাখ টাকা বস্ত্র দিয়া সেও নিছে। আমাদের কাছ থেকে কি নিছে? আমাদের আনুগত্য নিছে, হয়তোবা আমাদের কাছ থেকে স্বার্থ নিছে, নিবেই তো। ভিয়েতনামকে স্বাধীন করে দিয়া চীন ভিয়েতনামের কাছ থেকে স্বার্থ নেয় নাই? নিয়েছে। ওই আমেরিকাকে ফ্রান্স স্বাধীন করে দিয়া ফ্রান্স আমেরিকার কাছ থেকে স্বার্থ নেয় না? নিবে কেন? এটা তো গিরিটেকের ব্যাপার, আন্তর্জাতিক রাজনীতির ব্যাপার, নিতে পারে। কাজে এই কারণে আমাদের ওই যে সবকিছু বইলে গিয়া খালি ইন্ডিয়া হইল পৃথিবীর সবচেয়ে খারাপ দেশ, ইন্ডিয়া হইল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, হিন্দু পবিত্র। 54 বছরে 2টা ভোট দিতে পারলাম না ঠিকভাবে, আর ওরা 75 বছরের প্রত্যেক 5 বছর পর পর ঝগড়া বিবাদ করে সঠিকভাবে ভোটটা দিয়ে তাদের সরকার বানায়। আমার ঢাকা ইউনিভার্সিটি তো জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির মতো রিসার্চ হয় না। আমার চট্টগ্রামে তো ওই বেঙ্গালুরের মতো আইটি সেইভাবে উন্নত না। কি বলবো আপনাকে, কত কিছু বলবো। আমার সিনেমা তো ইন্ডিয়ার সিনেমার মতো না। আমার মৌলবী সাহেবরা তো দিল্লির সেই বড় মসজিদের যে ইমাম সাহেব আছে তার কথাই চলেন, কারণ তার জ্ঞান অনেক বেশি। ওখানে আমার দেশের ছেলেরা তো যায় সেইখানে, সেই কমি বড় মাদ্রাসা আছে সাহারানপুরে, কি নাম যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় এখন আমরা পাগড়ি বাঁধতে যাই। তারা তো আমাদের চেয়ে বেশি শিক্ষিত। কাজে খালি সব খারাপ ইন্ডিয়ার, আমরা সব ভালো। আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করতে, ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করতে দিয়া সব হয়ে গেছে। এই কথা কইয়া আমরা সব এখানে স্লোগান দিয়া একদম আমরা সব এক হয়ে যাবো প্রতিদিন প্রতি মুহূর্তে। কই কোথাও না। ওই গাজা উপত্যকায় যখন ইসরায়েল আক্রমণ করে তখন তো লাখে লাখে জমা হয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। আজকে যখন আমার দেশ আমেরিকা বিভিন্ন ভাবে নিয়ে যেতে চাচ্ছে তখন তো একটা কথা বলেন না, চুপ করে থাকেন। ও তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ না। আমি তাই আজকে বলি বন্ধুরা, সবকিছুর পরেও আমি বলে যাই, বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, এবং বাংলাদেশের আমাদের সমস্ত নেতারা যাদের নাম বললাম, আমাদের বেসামরিক এবং সামরিক নেতা, জাতীয় নেতা এবং এই দেশের যত নেতৃত্ব আছে, যত সংস্কৃতিবান মানুষ আছে, সমস্ত মানুষ থাকবে। বাংলার ইতিহাস থাকবে, থাকতেই হবে। তা না হলে মধ্যযুগীয় বর্বরদের মতো একটা দেশ কইরা ওই আল কায়দা, ওই হিজবুত তাহরির, ওই সিরিয়া, ওই আফগানিস্তান, লিবিয়া বানায়া আমার বাঙালি জাতি বাঁচবে না। কারণ বাঙালি জাতি হলো, এটা হলো হাজার বছরের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং সভ্যতার জাতি। এই সভ্যতাটা বেঁচে থাকুক, এটাই চাই। এই কারণে আমার মতো ফজলুর রহমানরা এত বকা শুনেও প্রতিদিন প্রতি মুহূর্তে কথা বলে যাচ্ছি। আল্লাহ আপনাদেরকে রক্ষা। যা করতেছে দেশের বিরুদ্ধে, এরা কিন্তু দেশের বিরুদ্ধে করতেছে। এখন ইলেকশন হবে না, মানুষ থাকতে পারবে না, মব জাস্টিসের বিচার হইব, থানাতে আগুন লাগাই দেওয়া লাগবে, সামরিক বাহিনীর হেডকোয়ার্টার ভাঙিয়ে ফেলতে হবে, ওই সাংস্কৃতিক কর্মীদেরকে গান গাইতে দেওয়া যাবে না, সাংবাদিকদেরকে লিখতে দেওয়া যাবে না, কবিদেরকে কবিতা লিখতে দেওয়ার যা করতেছে, এটার জন্য কিন্তু এরা একদিন আফসোস করতে হবে। এবং সেদিন কিন্তু আমার আবার বলতে হবে, আরে না না না, এদেরকে কিছু করো না,
ওদেরকে মাফ করে, আমি বলবো, আমি দেখবেন ঠিক আমি বলবো এদেরকে মাফ করে দাও। এরা কিছুই কয়, এইটা এরা কয় না, এটা এদেরকে দিয়া আমি ওই যে আমার শেখ ফরিদ ভাই আছে, ওই আমার ময়মনসিংহের একটা জেলা আছে, এখন তখন সাব ডিভিশন ছিল, নাম ছিল নেত্রকোনা। নেত্রকোনাতে একজন অনেকগুলো বাউল শিল্পী আছে, এর মধ্যে সবার গুরু হইল রশিদ উদ্দিন, এরপর হইলো জালাল খান, এরপর হইলো উকিল মুন্সি, এরপর হইলো চাঁদ মিয়া, আর সর্বশেষ ছিল বারি সিদ্দিকী। ওই রশিদ উদ্দিনের একটা গান আছে, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যাও, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই, আমি খাই। এইটা লোকটাকে আপনি চিনবার চেষ্টা করেন, ওই লোকটা যতদিন 1 নম্বরে থাকবো ততদিন কিন্তু এরা এইসব কথা কইব এবং এদের কথা মূল্যায়ন করার চেষ্টা। এই লোকটা যতদিন থাকবে না, তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতার এত স্বাদ, এত মিষ্টি ক্ষমতা, তারা সেখানে থাকতে চায়। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, ক্ষমতার স্বাদ কিন্তু একদিন চলে যাবে, মানুষকে বোকা বানানো কিন্তু বেশি দিন যাবে না। বাঙালি কিন্তু যখন ঘুমায় কুম্ভকর্ণের ঘুমায়, আবার যখন জাগিয়ে উঠে তখন কিন্তু সিনাক্সো খাওয়ায় ঘুম পাড়ানো যায় না বাঙালিদের, শেষ না করে। সেই দিন কিন্তু বাঙালি বলবে, তুমি এতদিন আমাকে ব্লাড দিছো, তুমি আমার সঙ্গে প্রতারচিট করছো, তুমি আমার সঙ্গে আদম ব্যাপারের মতো বাটপারি করছো, তুমি মিথ্যা কথা বলছো। ব্লাফ শুনেছি, you can bluff, some men for many times, many men for some times, but not all men for all times, এবং that will be proved। আমি ফজলুর রহমান মরে যাব, কিন্তু আপনারা মনে রাখেন, আপনারা তো আমার বয়সে ছোট, সারা জীবন কিন্তু কেউ কাউকে ব্লাফ দেওয়া ক্ষমতা বলে যারা সংখ্যালঘু যে বলেন, আমার জীবনে এই কথাটাই, ধর্মীয় সংখ্যালঘুর যে ব্যাপারটা বলেন, কোন সংখ্যালঘুকে আমি সংখ্যালঘু মনে করি না। 1, 2 নম্বর হলো, এই দেশে 9% যদি ধরি, আমি 10% সংখ্যালঘু ধরি, তাহলে 18 কোটি মানুষের মধ্যে 1,80,00,000 মানুষ বাংলাদেশে আছে ধর্মীয় সংখ্যালঘু যাদেরকে বলা হয়। আমি কিন্তু এটা মনে করি না, কারণ আমার বাড়ি এবং আমার বাসা সব, এখনো আমার বাড়িতে ওই যে হিন্দু ধর্মের একটা ছেলে আমার বাড়ি ঘর দেখে সব দেখেন, আমার কাছে কে রাম, কে রহিম, কে সুরঞ্জন, কে সুকুমার, কে আব্দুল আলী, কে রহিম, এগুলো আমার কাছে কোনো ব্যাপার মনে হয় না। 1, 2 নম্বর হলো, এই দেশে যারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতেছে তারা অমানুষ, তারা পশু, এবং এর জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। সরকার, আমি যা দেখতেছি, ওই কুমিল্লা থেকে ধরে আজকের এটার নাম কি মুরাদনগর থেকে ধরে আরো পদ্মা পশ্চিম পারে যেসব ঘটনা হচ্ছে, এর চেয়ে বর্বর নিষ্ঠুর ঘটনা একটা দেশে, যে দেশে হয়, এত আমি তো সব প্রতিবাদ করি, আপনি কল্পনা করতে পারবেন না। তবে আমি মনে করি, আমরা যদি সভ্য জাতি হয়ে থাকি, আমরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, যাদেরকে আমরা ধর্মীয় সংখ্যালঘু মনে করি, তাদেরকে সবার আগে নিরাপত্তা দেওয়া দরকার, এবং তাদের উপরে যদি কেউ অত্যাচার করে খুব কঠিন বিচার হওয়া দরকার। আমি জানি এখন সেই বিচার করবে না, কিন্তু আল্লাহ, আমি আবারও বলছি, আল্লাহ এবং আল্লাহর শ্রেষ্ঠ যে মানুষ যদি কোনোদিন দায়িত্ব দেয়, তাহলে এই দেশের সংখ্যালঘুদের উপরে যারা অত্যাচার করবে তাদের কি পরিণাম হবে সেটা কিন্তু একদিন দেখানোর চিন্তা করব। কথাটা খুব ক্লিয়ার। আমরা চাই এটা বন্ধ হোক, সারা পৃথিবী থেকে তার প্রতিবাদ হোক, এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচারের স্টিম রুলার বন্ধ হোক। আমি ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, আপনারা বলে এটা যখন হয়, আমার কাছে মনে হয় আপনি বড় বেশি নির্লিপ্ত থাকেন জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব। আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে এটার পরিণতি কি, এবং এটা পরিণতি খুব ভয়াবহ হবে। আমি এটাও বলে দিলাম, খুব ভয়াবহ হবে। সংখ্যালঘুর উপরে এই ধরনের অমানুষিক বর্বর মধ্যযুগীয় অত্যাচার, খুব এর পরিণাম খুব ভয়াবহ হবে। এটা বন্ধ করা উচিত।
ফজলুল ভাই, আমরা মানে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, দর্শকরা আপনাকে অনেকই সালাম জানাচ্ছে, আপনার মানে দীর্ঘ আয়ু কামনা করছেন, তাদের উদ্দেশ্যে শেষ কথা বলেন আজকের দিন অনুষ্ঠানে প্লিজ। আমি শেষ কথা বলবো, শেষ কথা তো বলে ফেলছিলাম। না, ওই যে দর্শকরা আপনার সালাম জানাইছে এবং তাদেরকে উদ্দেশ্যে আমি তাদেরকে সালাম জানাইলাম, এক দুই হইল, এবং তাদেরকে আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো সত্য এবং ন্যায়ের পক্ষে আমি আমার সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করব। তারা যাতে দোয়া করে আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আমি তাদের কাছে এই দোয়া চাইলাম এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাইলাম এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ। আমি আপনাদের এইটুকু পাইলেই যথেষ্ট, এইটাই আমার সাহস। আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় ফজলুর রহমান ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই। প্রিয় দর্শক, আমাদের এই সময়ের সাহসী সন্তান, আমাদের বীরশ্রেষ্ঠ মানে মুক্তিযোদ্ধা, যারা অনেকেই আমাদের কথা বলেন না, কথা বলতে চাচ্ছেন না, তাদের মানে সামনে অনুপ্রেরণা হিসেবে ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলে যাচ্ছেন, দেশে এবং দেশে বিদেশ থেকে হাজার হাজার মানুষ আমাদেরকে